দহন নেভাচ্ছি, হৃদয়ে অগ্নিকাণ্ড ঘটছে। কিছুটা বিরক্ত হয়ে বলল কুহু। এটা কি রকম পাগলামো? বিকেলে শাওয়ার না নিয়ে এখানে চলে এসেছি, এসে দেখি তুমি শাওয়ার নাওনি। এই সুযোগে দুজনেই ভিজে গেলাম। আপনাকে কে বলেছে শাওয়ার ছাড়াই চলে আসতে? আমি এসেছিলাম তোমাকে নিয়ে যেতে। আচমকা কুহুর মাথায় বাজ পড়ল, বদের হাড্ডিটা। তবে এই জন্যই সন্ধ্যায় চলে এসেছে। কুহুর সুখ তার সহ্যই হয় না। চকমক কুচকে বলল কুহু। আসছে নিতে, আমি গেলে তো। না যেতে চাইলে কোলে তুলে নিয়ে যেতে আমার কোনো আপত্তি বা সংকোচ বোধ নেই। তা থাকবে কেন? আপনি তো নির্লজ্জ একটা বেশরম পুরুষ। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে বের হন তো। যাব না আমি। আমার জিনিস আমি অন্যের বাড়িতে ফেলে কেন যাব? এ তো মহা মুশকিল। এটা আমার বাড়ি, আর আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি তো পাবেনই। বুড়ো কুচকে বলল রনক। কি অপরাধ? বার কয়েক চোখের পাতা ঝাপটে দৃষ্টি নিচু করে মিনমিনে আওয়াজ তুলে বলল কুহু। ওই যে কালকে মিষ্টি খাওয়ালেন, আমি কি ওভাবে খেতে চেয়েছিলাম? এটা আপনার ভুল আর অপরাধ ছিল। এজন্য আমি 1 সপ্তাহের আগে আপনার বাড়ি যাচ্ছি না। কথাটা তবে দিব্যি মনে রেখেছে মেয়েটা। অথচ রনক ভেবেছিল কালকের কথা সম্পূর্ণ ভুলে গেছে কুহু। সুযোগের সদ্ব্যবহার করতে ভালোই জানে, দেখা যাচ্ছে। চোখ ছোট ছোট করে কুহুর ভেজা মুখে তাকিয়ে আছে রনক। চিকন নাকের ডগা বেয়ে পানির স্রোত নামছে অবলীলায়। ভিড় জমাতে চাচ্ছে পাতলা অধৈর্য গালে। গালে লেপ্টে আছে চুল। জলের তাণ্ডবে চোখ বারংবার বুজে আসতে চাইছে। অদ্ভুত এক মোহ নিয়ে খুঁটিয়ে দেখছে রনক। ঠিক যেন বর্ষার প্রথম কদম ফুটেছে, যার স্নিগ্ধতা ছড়িয়েছে রনকের অন্তঃকরণে। অনেকটা সময় নিশ্চুপ অতিবাহিত হলো। আরো খানিকটা কুহুর দিকে ঝুঁকে গেল রনক। দ্রুত পেছাতে গিয়ে টাইলসের মেঝেতে পা পিছলে গেল কুহুর। টাল সামলাতে পারল না সে। পড়ে যাওয়ার আগ মুহূর্তে স্বীয় বলিষ্ঠ হাতে সামলে নিল রনক। চোখ মুখ খিচিয়ে নিয়েছিল কুহু। কোটি দেশে শক্তপোক্ত স্পর্শ পেতে মুহূর্তে চোখ মেলে তাকালো। সম্মুখে থাকা পুরুষের ভেজা শার্ট খামছে ধরে আছে সে। শুভ্র রঙা ভেজা শার্টে চওড়া বক্ষস্থল সুস্পষ্ট রনকের। কুহুর মুখের উপর খানিকটা ঝুঁকে থাকার দরুন রনকের থুতনি ছুঁয়ে জল পড়ছে কুহুর মুখবয়বে। ঠোঁটের কোণে অদ্ভুত রহস্যময় এক হাসি। এক ছটকায় কুহুকে দাঁড় করিয়ে দিল রনক। চারিদিকে পানি শুব্ধ বদ্ধ আশ্রমের তরঙ্গের মতো বাজছে। কুহু বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই হাত চেপে ধরল রনক। ঘাড় ঘুরিয়ে হাতের উপর দৃষ্টিতে তাকালো কুহু। রনকের ভেজা হাতে লেপ্টে আছিল। হ্যাঁচকা টানে কুহুকে নিজের সঙ্গে মিশিয়ে নিল রনক। বেশ চমকে উঠল কুহু। দৃষ্টি ফেলল রনকের চোখে। কুহুর গালে লেপ্টে থাকা চুলগুচ্ছ কানের পেছনে গুজে দিল রনক। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। মেঝেতে দৃষ্টি রেখে রনককে বলল ছেড়ে দিতে। তপ্ত শ্বাস ফেলে কুহুর কানের কাছে মুখ নিয়ে বলল রনক। প্রতিশোধ নিতে চাইছো? তবে লড়াইটা সমানে সমানে হোক। যে কারণে আমাকে শাস্তি দিতে চাইছো, তুমিও সেই একই কাজ করতে পারো। হলেই তো শোধবোধ। আমিও দেখি কতখানি প্রতিবাদী মেয়ে তুমি। এখানে 1 সপ্তাহ থাকার তো কোনো কারণ দেখছি না। রনকের কথায় মৃদু কেঁপে উঠল কুহু। সাংঘাতিক সব কথাবার্তা। রনক ভাই চুমু খেয়েছে বলে তাকেও চুমু খেয়ে প্রতিশোধ নিতে হবে। কি বদমাশি চিন্তা ভাবনা। শক্তপোক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল কুহু। মুস্কি হেসে উঠল রনক। জব্দ ভালোই হয়েছে মনে হলো। রুমে আসতে কুহু খেয়াল করলো হাঁটতে কষ্ট হচ্ছে তার। পায়ের রগে টান অনুভব হচ্ছে। বেকাদায় পড়ে যাওয়ার সময় এমনটা হয়েছে বোধহয়। রাগে চোখ মুখ বিশ্রী রকম কুচকে গেল কুহুর। সব হয়েছে রনক ভাইয়ের জন্য। একটু আধটু জ্বালিয়ে তো মন ভরে না মহাশয়। এই জন্য কুহুকে সারা জীবনের জন্য বন্দি করে নিয়েছে, কয়লা বানিয়ে ফেলার জন্য। কোনো মতে পা খুঁড়িয়ে গিয়ে ওয়ার্ড্রপ থেকে জামা বের করে নিল কুহু। এগিয়ে গিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দিল। পা মনে হচ্ছে অসহ্য রকম ব্যথা করছে। কোনো রকম গা মুছে জামা পাল্টে নিয়ে ফ্যান ছেড়ে চুল খুলে বসলো। আকাশ সম্পূর্ণ কালো চাদরে নিজেকে মুড়ে নিয়েছে। এই রাত্রিরে ভেজার ফলে ঈষৎ শীতভাব চলে এসেছে শরীরে। অষ্টম থেকে রনকের ডাক আসছে অনবরত। বেশ জোরালো স্বরে চেঁচাচ্ছে। কপালে আবারও রাগে সূক্ষ্ম ভাঁজ পড়ল কুহুর। এই পানি এখন এত দূর কি করে যাবেও। ফোঁস করে দম ফেলে মেঝে থেকে ভেজা কাপড় চোপড় তুলে নিয়ে কোনো রকম খুঁড়িয়ে ওয়াশরুম অবধি আসলো। কুহুর হাঁটাটা স্পষ্ট খেয়াল করল রনক। ঘরে গিয়ে আবার পড়ে গেল নাকি মেয়েটা। কুহু দরজার কাছে এসে দৃষ্টি তুলে তাকালো। শার্টের সব কয়টা বোতাম খোলা রনকের। ভেজা লোমশ বক্ষস্থলে দৃষ্টি পড়তে কেমন অপ্রতিভ হলো কুহু। রনক ভাই আসলেই একটা নির্লজ্জ। দাঁত কিড়মিড়িয়ে বলল, এই শাড়ির মধ্যে চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, পায়ে কি হয়েছে তোমার?
অকপটে প্রশ্ন রনকের। নিজের পায়ের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল কুহু। তখন পড়ে যাওয়ার সময় মনে হয় ব্যথা পেয়েছি, হাঁটতে কষ্ট হচ্ছে। রনকের মুখ জুড়ে চিন্তার ছাপ। ভেজা শরীরে এগিয়ে এসে কুহুর হাত থেকে ভেজা জামাগুলো নিয়ে বাথরুমে ছুঁড়ে ফেলল। নরম গলায় বলল, আমি তো ডাকছিলাম তোয়ালে দিয়ে যাওয়ার জন্য, তুমি বললেই হতো পায়ে ব্যথা। আপনি যেভাবে ডাকছিলেন, না এসে উপায় ছিল? বাকি আর কথা বাড়ালো না রনক। কুহুর গলা থেকে একটানে সুতির ওড়নাটা খুলে নিল। আশ্চর্য হয়ে হতভম্ব হয়ে গেল কুহু। আচমকা শরীর কাটা কাটা করে তুলল তার। রনক ভাই এরূপ কিছু করবে কল্পনাতীত ছিল। কুহু কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রনকের অধর জুড়ে দুষ্টু এক হাসি। কুহুর ওড়না দিয়ে নিজের চুল মোছায় ব্যস্ত সে। রৌনক কি শাওয়ার নিয়েছে নাকি? তুহার কথায় চমকে গেল কুহু। ঘুরে তাকাবার সাহস করল না। ভাবি আর মা কখন আসলো? সদর দরজা তো খোলাই ছিল। চোখ মুখ খিচে নিয়ে চলে যাওয়ার জন্য দ্রুত পা ফেলল সে। পায়ে টান অনুভব হতেই ধপাস করে বসে পড়ল। বিচলিত হয়ে বড় বড় পা ফেলে কুহুর সম্মুখে গিয়ে বসলো রনক। তোহা বুঝতে পারল না কিছুই। কুহুকে আরো 4 দফা অবাক করে দিয়ে তোহার সামনেই কোলে তুলে নিয়ে বলল রনক। ব্যথা নিয়ে হাঁটতে গেলে কেন? তোহা অবাক হয়ে তাকিয়ে আছে। রনকের গলায় কুহুর ওড়না দেখে মিটিমিটি হাসছে। কু লজ্জায় কুটি কুটি হয়ে গেল। ক্রমেই মুখ লুকালো রনকের চওড়া বুকে। সম্ভব হলে এখন এই রনক ভাইকে জ্যান্ত পুঁতে দিত। এতটুকু বয়সে কখনো এরকম লজ্জাকর পরিস্থিতিতে পড়েনি কুহু। রনক তোহার দিকে তাকিয়ে বলল, ভার্সিটি থেকে সোজা এখানে চলে এসেছি। ফ্রেশ হওয়ার পর খেয়াল হলো আমি এক্সট্রা ড্রেস আনিনি। ফুয়াদ ভাইয়ের থেকে একটা ম্যানেজ করে দিন ভাবি। কুহু সেই যে ঘাপটি মেরেছে, মাথা তুলবার খবর নেই। তোহা বেশ বুঝতে পারল কুহুর লাজুক অবস্থা। শব্দ করে হাসতে হাসতে চলে গেল সে। রুমে এসে খাটের উপর কুহুকে নামিয়ে দিল রনক। মুহূর্তেই কেমন অগ্নিমূর্তির রূপ নিল কুহু। তেড়ে এসে রনকের কি করলেন এটা ভাবির সামনে? উপরওয়ালা কি একটুও লজ্জা দেয়নি আপনাকে? কি ভাবছে এখন ভাবি? ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল রনক। আমি শিওর তোহা ভাবি আরো অনেক কিছু ভেবে নিয়েছে। অবশ্য ওসব ব্যাপার না, আমরা নবদম্পতি সেটা সে জানেই। জানে মানে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আর ওনা কেন টেনে নিলেন? কোনো পরপুরুষ তো নেয়নি। আমার সামনে ওভাবে থাকাটা কোনো অস্বস্তিকর কিছু না, সেটাই বোঝাতে নিয়েছি। তবুও মোটা মাথায় যদি একটু বুদ্ধির উদয় হয়। গলার ওড়না বেশ শক্ত করে টেনে ধরে বলল কুহু। একদম মেরে ফেলবো, এক্ষুনি খুন করবো আমি আপনাকে। ওইটুকু চড়ুইয়ের শক্তিতে আর যাই হোক আমার শ্বাসরোধ করতে পারবে না। একবার যদি আমি শক্তি হারাই তাহলে কি হবে ভাবতে পারছো? কুহু যেন হালকা মিয়ে গেল। তবে রাগের তেজ একটুখানিও কমল না। পুরুষ শক্তির কাছে অবশ্যই পরাজিত হবে সে। মনে হচ্ছে রাগানো ঠিক হবে না। এই লোক কি করতে কি করে ফেলে ঠিক নেই। দুহাতে কুহুর কোমরে জড়িয়ে ধরে বলল রনক। মারছো না কেন? মেরে ফেলো, আমি হাসতে হাসতে প্রাণ দিয়ে দেব। দেখো তখন কিন্তু আবার বলো না আমি আপনাকে হারাতে পারবো না রৌনক ভাই। কুহু অস্তিত্বহীন আপনি ছাড়া। দরজায় টোকা পড়ল। তোহা ডেকে উঠল। কুহুকে ছেড়ে দিয়ে দরজার কাছে গেল রনক। হাতে টি শার্ট আর লুঙ্গি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে তোহা। হাত বাড়িয়ে নিতে গিয়ে থমকে গেল রনক। লুঙ্গি আগে কখনো পরা হয়নি তার। বাসায় ট্রাউজার নয়তো 3/4 পরে অভ্যস্ত। কিছু বলতে গিয়েও থেমে গেল রনক। একটা দিনেরই তো ব্যাপার, ম্যানেজ করে নিবে কোনো মতে। বাসায় আসার পর দুপুরে খাবার খায়নি রিশা। খাটের এক কোনায় পড়েছিল। মেয়ের মন খারাপটুকু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছেন শারমিন বেগম। মায়ের মন সন্তানের কিছু হলে সবার আগে টের পায়। মাথায় হাত বুলিয়ে মেয়ের মনের অবস্থা জানতে চাইলেন। মাথা ব্যথার অসুস্থতার দোহাই দিল রিশা। ছোট থেকে মেয়েটা বড্ড চাপা স্বভাবের আর শান্ত। কখনো মুখ ফুটে কিছু বলে না। পছন্দের খাবার পোশাক যাই হোক কখনো মন খুলে আবদার করেনি। মা বাবা যেটা পছন্দ করে দিয়েছে তাতেই রাজ্যের খুশি খুঁজে নিয়েছে। এটা ভালো নাকি মন্দ গুণ বুঝতে পারলেন না শারমিন বেগম। সবকিছু চেপে রাখা অনুচিত। রিশার মুখ থেকে কোনো কথা বের করতে না পেরে উঠে চলে গেলেন শারমিন বেগম। ঘড়িতে রাত 8টা। মনটা প্রচণ্ড খারাপ লাগছে রিশার। উঠে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে মাকে বলে গেল ফুচকা খেতে বেরিয়েছে। অগত্যা আর কিছু বললেন না শারমিন বেগম। ফার্মেসির দোকানে দাঁড়িয়ে আছে রিশা। তার বন্ধুর বাবার ফার্মেসি। এখান থেকে সহজে ঘুমের ওষুধ কিনে নিতে পারবে সে। বাকি কাস্টমার বিদায় হতেই হাসি মুখে রিশার সামনে এসে দাঁড়ালো আরিয়ান। এখান থেকে প্রয়োজনে সব মেডিসিন নিয়ে যায় রিশার বাবা। একটুখানি হাসি ফিরিয়ে দিয়ে এক পাতা ঘুমের ট্যাবলেট চাইল রিশা। আরিয়ান খুব ভালো করেই জানে কোন ওষুধটা রিশার বাবা খায়, সেটাই দিয়ে দিল সে। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে টাকা দিয়ে চলে আসলো রিশা। রাস্তার ফুটপাত ধরে আনমনে হাঁটতে লাগলো। বারংবার চোখে ভেসে উঠছে আশফিক ভাই আর ওই বিদেশিনীর মুখটা। যতবার মানসপটে ভেসে উঠছে ততবার অন্তঃকরণে রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে।
এইটুকু ভোলার জন্য আজকে এক গাদা ঘুমের ওষুধ গিলতে হবে ঋষার? এই মুহূর্তে মরে গেলেও মনে হচ্ছে যন্ত্রণা কম হতো। যেটা আমাদের ভাগ্যে নেই, কেন সেটার জন্য মন পুড়বে? বিধাতা কেন মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেননি মানুষকে? তাহলেই তো কষ্ট থাকতো না কোনো। আইরিশ, পুরুষসুলভ কণ্ঠস্বর পেয়ে ভাবনার ঘোর কাটল ঋষার। পাশে তাকাতেই দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছে রাতিম ভাই। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো ঋষা। ততক্ষণে হাসি মুখে এগিয়ে আসলো রাতিম। আজকেই তো দেখলাম হাত ভর্তি কেনাকাটা করে বাড়ি ফিরলে। আরো কিছু বাকি আছে নাকি এই রাতে বের হলে? রাতিমের কথা ঠিক কি জবাব দেবে বুঝতে পারল না ঋষা। অপ্রতিভ হয়ে কোনো রকম বলল বাবার জন্য ওষুধ কিনতে বেরিয়েছে সে। রাতিম খানিকটা ভাবুক ভঙ্গিতে ঋষাকে পর্যবেক্ষণ করলো। কোথাও একটা মনে হলো ঋষা তাকে মিথ্যা বলেছে, চাপা কিছু একটা লুকিয়ে আছে তার মাঝে। নিয়তবাতির হলদে আলোয় ঋষার মলিন মুখখানা সুস্পষ্ট দেখতে পেল রাতিম। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল, কেন জানি মনে হলো মেয়েটা কেঁদেছে। ভীষণ মন খারাপ তার, কিন্তু কারণ কি? চট করেই রাতিম বলল, আমার মনটা আজ খুব খারাপ আইরিশ। হাইওয়ের সাইডে একটু হাঁটবো, তুমি কি আমার সঙ্গ দিবে? দৃষ্টি তুলে রাতিমের চোখের দিকে তাকালো ঋষা। যাওয়ার ইচ্ছে না থাকলেও মুখে সেটা উচ্চারণ করতে পারছে না সে। মন খারাপ ঠিক কতটা অস্থির করে তোলে সেটা ঋষার চেয়ে ভালো কেউ জানে না। তার একটুখানি সঙ্গ পেয়ে একটা ছেলের মন ভালো হলে ক্ষতি কি? মাথা কাত করে সায় জানালো সে। মুখে হাসি ফুটল রাতিমের। এক দৌড়ে টং দোকানে ছুট লাগালো সে। 2 কাপ চা অর্ডার করলো। সেদিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল ঋষা। সে তো ঠিকই অন্যের মন খারাপের সঙ্গী হতে রাজি হলো। তার মন খারাপের সঙ্গ দিবে কে? রাতিম কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে, দৃষ্টি ঋষার উপর। এই রাস্তা দিয়েই প্রায়ই যাতায়াত করে রাতিম। ঋষার ব্যালকনির সামনে দাঁড়িয়ে থাকে কোনো দিন, তবে দেখা মেলে না কখনো। খানিকক্ষণ আগে এই টং দোকানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল সে। কাকতালীয়ভাবে ঋষার সঙ্গে কেমন দেখা হয়ে গেল। এ যে মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো অবস্থা। গরম ধোয়া ওঠা। চা হাতে ঋষার সামনে আসলো রাতিম। বাড়িয়ে ধরলো 1 টাইম কাপ হাতে, তুলে নিয়ে হাঁটা ধরলো ঋষা। ভেবেছিল বাড়ি গিয়ে কোনো রকম ঘুমের ওষুধ গিলে শুয়ে পড়বে, অথচ এখানে সে এখন চা খাচ্ছে। চারিদিকে বেশ কোলাহল। ফুটপাত ধরে হাঁটছে অগণিত লোক। ব্যস্ত শহরের পাশাপাশি হেঁটে চলছে দুজন যুগল। একজনের ভেতর পাহাড় সম প্রেম, অপরজনের ভেতর কেবল কষ্ট আর হাহাকার। বেশ অনেকক্ষণ নীরবতায় কাটল। ভিড় ছাড়িয়ে হাইওয়ের রাস্তায় চলে এসেছে দুজন। পাশ ফিরে তাকিয়ে বলল ঋষা, তা আপনার মন খারাপ কেন রাতিম ভাই? চা শেষ হতেই কাপটা ছুঁড়ে ফেলল রাতিম। 2 হাত পকেটে পুরে নিয়ে তপ্তশ্বাস ফেলে বলল, আসলে মনের উপর আমাদের হাত থাকে না। হুট করে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ বুঝতে পারছি না। মানব জীবন বড়ই উদ্ভট। প্রত্যুত্তরে কোনো জবাব দিল না ঋষা। কারণহীন মন খারাপ সম্পর্কে তার কোনো ধারণা নেই। মনে হচ্ছে এখানে অহেতুক সময় নষ্ট না করে বাড়ি চলে যাওয়াই ভালো। আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খুব খারাপ আইরিশ। সেটা আমার মতো হুটহাট করা মন খারাপ নয়, অনেক দিনের। রাতিমের কথায় চমকে উঠল ঋষা। মুখের আদলে কি কিছু ভেসে উঠল নাকি? যথেষ্ট স্বাভাবিক হয়ে বলল সম্পূর্ণ ঠিক আছে সে। কথাটা বিশ্বাস হলো না রাতিমের, উল্টো সন্দেহ বাড়ল। আচমকাই কেমন অপ্রতিভ হয়ে গেল ঋষা। এই পর্যন্ত ঋষার সম্পর্কে যতটুকু জানে, খুবই শান্ত স্বভাবের মেয়ে। দূরে দূরে থাকলেও ঋষার সমস্ত খবর রেখেছে রাতিম। এখন জোরালোভাবে ঋষার মন খারাপটুকু জিজ্ঞেস করতে পারছে না, সে অধিকারটুকু নেই। আচমকাই ভেতর মরিয়া হয়ে উঠল রাতিমের। কৌশল খাটালো সে। একটা কথা কি জানো আইরিশ, মন খারাপ যত নিজের মাঝে চেপে রাখা হয়, তত সেটা ভয়ঙ্কর রূপ নেয় আর একসময় ডিপ্রেশনে পরিণত হয়। এই যে আমাকে দেখো, যখনই একটু মন খারাপ হয় আমি তখনই মন ভালো করার উপায় খুঁজতে থাকি। কিসে আমার আনন্দ, শান্তি খোঁজার চেষ্টা করি। এই যে একটু আগে মন খারাপ ছিল, এখন খোলা আকাশের নিচে হাঁটছি, সঙ্গে তোমায় পেলাম সঙ্গী হিসাবে। দেখো আর একটু মন খারাপ নেই আমার। তেমনি তুমি চাইলে আমাকে মন খারাপের কারণটা শেয়ার করতে পারো। আমার আরেকটা দারুণ পরিচয় আছে, মন ভালো করে দেওয়ার স্পেশালিস্ট। একবার শুধু মন খারাপের কারণটুকু বলো, আমি ভালো করার উপায় বলে দিচ্ছি মেয়ে। কথাটুকু বলেই শার্টের কলার ঝাঁকে একটুখানি ভাব নিল রাতিম। দৃশ্যটা দেখে কেন জানি হেসে ফেলল ঋষা। রাতিম ভাইয়ের এই রূপ তার কাছে নব্য। লোকটার কথায় যুক্তি আছে ঠিক, তবে কিছু সমস্যার সমাধান সহজে হয় না। হঠাৎই ক্ষণিকের হাসি মিলিয়ে গেল ঋষার। তপ্তশ্বাস ফেলে দূরে চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বলল সে, মাঝে মধ্যে এমন কিছুর জন্য আমাদের মন খারাপ হয় যেটা কখনো পাওয়া সম্ভব নয়, কল্পনাও করা যায় না। সে জিনিসটা ছাড়া বেঁচে থাকা অর্থহীন মনে হয়, যার কোনো বিকল্প হয় না। তখন কিভাবে মন ভালো করার উপায় খুঁজি? রাতিম আশ্চর্য হয়ে গেল। যে ভয়টা পেয়েছিল তাই হলো। ঋষার মনে চলে এসেছে কেউ। হঠাৎই ভেতর অশান্ত হয়ে উঠল তার। ভালোবাসলেও সেটা কখনো প্রকাশ করতে পারেনি রাতিম। বন্ধুত্বের সম্পর্কের মাঝে দেয়াল হয়েছিল।
অপেক্ষায় ছিল রাতিম। সোজা রিশার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সম্মুখে থাকা মেয়েটাকে নিয়ে মনে কত শত স্বপ্ন বুনেছে সেটা কি সে জানে? এই মুহূর্তে রাতিমের ঠিক কতখানি কষ্ট হচ্ছে সেটা কি উপলব্ধি করতে পারছে আইরিশ? মাথায় বিন্দু বিন্দু ঘাম জমল রাতিমের। কাপাস্বরে কোনো রকম বলল, আমি যদি ভুল না হই, তুমি ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করছো। মানে কাউকে ভালোবাসো তুমি? চমকে উঠল রিশা। আনমানা হয়ে এরকম কথা বলে ফেলা মোটেও উচিত হয়নি তার। রাতিম হচ্ছে রনক ভাইয়ের বন্ধু, এত কথা বলা শোভা পায় না। বার কয়েক চোখের পাতার ঝাপটা নিয়ে কাপটা ছুঁড়ে ফেলল রিশা। পরক্ষণে বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিল। গম্ভীর স্বরে বলল রাতিম, তোমার যদি মনে হয় আমাকে কিছু বললে সেটা রৌনকের কান অব্দি পৌঁছে যাবে, তাহলে তুমি খুব বোকা মেয়ে। যাকে পাওনি বলে জীবনে অর্থহীন মনে হচ্ছে, একবার ভাবো তার কাছে তোমার মূল্য ঠিক কতখানি। কেন নিজেকে তুচ্ছ করে ভাবছো? সবকিছুর অবশ্যই বিকল্প হয়। হতে পারে কেউ তোমাকে অবহেলা করছে, আবার সেই তোমাকে অন্য কেউ মন প্রাণ উজাড় করে ভালোবাসছে। জীবন কারোর জন্য থেমে থাকে না মেয়ে। ভালো থাকা, খুশি আর আনন্দের পথ নিজেকে খুঁজে নিতে হয়। যে তোমাকে মূল্য দিবে অবশ্যই সেখানে সবই পাবে তুমি, শুধু মনের চোখ দিয়ে খুঁজতে হয়। নিশ্চুপ হয়ে রাতিমের কথা শুনল রিশা। স্কুল কলেজে পড়াকালীন কত শত ছেলের প্রেম নিবেদন পেয়েছে, কোথাও তো মন বসেনি। অবদ্ধ বেহায়া মনটা কৈশোরে থেকেই একজনের জন্যই গুমড়ে মরছে, যার কাছে রিশার ভালোবাসার কোনো মূল্যই নেই। রিশার আধার মুখে তাকিয়ে বলল রাতিম, প্রশ্নের উত্তরটা পেলাম না। তুমি কি কাউকে ভালোবাসো আইরিশ? আমাকে নির্দ্বিধায় বলতে পারো, হতে পারে এতে তোমার লাভই হলো। রিশা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। রাতিম রুদ্ধশ্বাসে চাতকের মতো তাকিয়ে আছে। বুকে প্রলয়ঙ্কারী ঝড় বইছে। কি উত্তর দেবে আইরিশ? মস্তিষ্ক এলোমেলো লাগছে রিশার। ভাবনাগুলো তাল কেটে গেল। অস্বস্তি এক ভাব জেকে বসল তনুময় জোরে। প্রলম্বিত শ্বাস নিয়ে চোখ বুজে বলল সে, না, কাউকে ভালোবাসি না আমি। এই প্রথম বোধহয় লুঙ্গি পরা অবস্থায় রনক ভাইকে দেখল কুহু। হাসি চেপে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাকে, সামলিয়ে দারুণভাবে। আর চোখে কুহুকে খেয়াল করছিল রনক। মেয়েটা দিব্যি মজা নিচ্ছে, এক্ষুনি খুশি বের করে দিবে। খানিককে সে গলা পরিষ্কার করে বলল রনক, আজকে তো তোমার পায়ে ব্যথা, খাটেই ঘুমাতে হবে। আমার কিন্তু মেঝেতে শুয়ে অভ্যাস নেই একদম। এখন তো দুশ্চিন্তা হচ্ছে রাতে তোমাকে সামলাবো নাকি এই লুঙ্গি। রনকের কথা শুনে মুখ চুপসে গেল কুহুর। মিটিমিটি হাসছে রনক। আমতা আমতা করে বলল কুহু, আমি মায়ের রুমে ঘুমাবো আজকে। এমনিতেও আজকে আপনার প্রাইভেসি প্রয়োজন আছে। এই পা নিয়ে হেঁটে যেতে পারবে? সেই তো আমাকেই কোলে তুলে নিয়ে যেতে হবে। তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে ছাড়ছো, আবার উল্টো আমাকেই রাগ দেখাচ্ছ। আমার কোনো ইচ্ছে ছিল না ওসব আটার বস্তা তোলার। রনকের এই খোঁচানো কথা ভালো লাগে না কুহুর। বরাবরের মতো রাগ ধরায়। পায়ের অবস্থা বেগতিক না হলে এক্ষুনি এখান থেকে চলে যেত। তোহা খানিকক্ষণ আগে হটব্যাগ দিয়ে গেছে। পায়ের অবস্থা খুবই নাজুক, গোড়ালি ফুলে গেছে একদম। কেমন এক চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তোহা আসলো রাতের খাবারের জন্য ডাকতে। ফুয়াদ অপেক্ষা করছে রনকের জন্য। কুহুর খাবারটা হাতে করে রুমেই নিয়ে আসলো তোহা। অগত্যা আর কিছু বলল না রনক। ডাইনিংয়ে চলে গেল। হাত ধুয়ে এসে কুহুর মুখোমুখি বসে ভাত মাখাতে থাকলো তোহা। একটু খেতে ইচ্ছে করছে না কুহুর। মাথা বড্ড ভার হয়ে আছে, চোখও জ্বালা করছে। রাগ দেখিয়ে জোরপূর্বক কয়েক লোকমা ভাত খেয়ে দিল তোহা। বারণ করতে পারেনি কুহু। পায়ে কি করে ব্যথা পেল জিজ্ঞেস করলো তোহা। আচমকা খাওয়ার মাঝে কেসে উঠল কুহু। মাথার তালু জ্বলে উঠল। গুছিয়ে মিথ্যে বলতে অভ্যস্ত নয় কুহু। কাশি লাগাতার হতে লাগলো। পাশ থেকে পানির গ্লাস এগিয়ে দিল তোহা। মেয়েটার চলাফেরা বড্ড অগোছল, এজন্যই এমন ব্যথা পেয়ে বসে আছে। কুহুর কাশির শব্দে ছুটে আসলো রনক। কেমন বিচলিত লাগছে তাকে। তোহা হতবাক হয়ে তাকিয়েছে। এগিয়ে এসে বাহাত কুহুর মাথায় বুলিয়ে যাচ্ছে রনক। তোহা বিস্ময়ে কথা বলতে পারল না। তাকিয়ে রইল রনকের এঁটো হাতে। একটা ছেলে ঠিক কতখানি ভালোবাসলে তার আচরণে সেটা প্রকাশ পায়। তোহার সামনে রনকের আচরণ কিছুটা লজ্জায় ফেলে দিল কুহুকে। খুক খুক করে আরো কয়েকবার কাশল সে। আমি তো এখানে আছি রৌনক, খাবার রেখে চলে আসতে হবে তোমাকে। আমি বুঝি খেয়াল রাখতে পারবো না, নাকি ভরসা করো না, কোনটা? যাও খাবার শেষ করে এসো। শান্ত গলায় কেবল বলল রনক। খাওয়া শেষ। পাল্টার কিছু বলল না তোহা। এটো বাসনকোসন নিয়ে চলে গেল। হাত ধুয়ে এগিয়ে আসলো রনক। কুহুর সর্বমুখে যেন রক্ত জমে আছে। বিষম ভালোই খেয়েছে। হুট করেই কুহুর পায়ের দিকে দৃষ্টি থমকে গেল রনকের। অনেকটা ফুলে গেছে, রগ ভেসে আছে। অথচ এতক্ষণ সে খেয়ালই করেনি।
আলতো হাতে পায়ে স্পর্শ করতে মৃদু আর্তনাদ করে উঠল কুহু। ব্যথাটা মনে হচ্ছে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। কুহুর দিকে তাকিয়ে শুধালো রনক। ব্যথা করছে বেশি? এতখানি ফুলে গেছে, নির্বোধের মতো চুপ করে বসে আছো কেন? রোবট তুমি? কিছুটা রেগেই কথাগুলো বলল রনক। ব্যথার কারণে কিছু বলতে পারল না কুহু। ধীরে ধীরে পুরো পায়ে ছড়িয়ে যাচ্ছে ব্যথা। করুণ চোখে রনকের পানে তাকালো সে। কাল বিলম্ব না করে কুহুকে কোলে তুলে নিল রনক। বেরিয়ে গেল ঘর থেকে কাপাস্বরে। কোনো রকম জিজ্ঞেস করল কুহু কোথায় নিয়ে যাচ্ছে তাকে। কোনো রকমের জবাব দিল না রনক। বাসার ঘরে আফসানা বেগম আর ফুয়াদ বসে আছে। তোহা রুমে গেছে ছেলেকে ঘুম পাড়ানোর জন্য। আচমকা বসা থেকে দাঁড়িয়ে গেল ফুয়াদ। ঘাড় ঘুরিয়ে তাকালেন আফসানা বেগম। রনক জানালো কুহুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। পায়ের ব্যথা কমেনি। আফসানা বেগম বিচলিত হয়ে গেলেন। এতখানি চোট পাওয়ার কথা তো তিনি শোনেননি, যার জন্য হসপিটাল যাওয়ার প্রয়োজন পড়ে গেল। এগিয়ে আসতে গিয়েও থমকে গেলেন তিনি। ফুয়াদ সঙ্গে যেতে চাইলে রনক জানালো সে একাই নিয়ে যেতে পারবে। কুহু বরফের মতো রনকের বুকে লেগে রইল। লজ্জা, ব্যথা, অস্বস্তি মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ইচ্ছে করছে এক্ষুনি মাটির তলায় চলে যাক। দৃষ্টি তুলে তাকাতে পারল না। পাটা একবার সেরে যাক, এই সব কিছুর হিসেব কড়াই ঘন্টায় নিবে কুহু। রুমে জ্বলছে গাঢ় সবুজ রঙা ডিম লাইট। বিছানায় শটান হয়ে শুয়ে আছে রিশা। উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রাতিম ভাইয়ের কথাগুলো ভীষণ ভাবাচ্ছে তাকে। সত্যিই তো, কেন নিজের ক্ষতি করবে ও? আশফিক ভাই তো জানেই না রিশার অনুভূতি। আর ক্ষণিকের এই আবেগটুকুর জন্য পরিবারের ভালোবাসা, নিজের স্বপ্নটা কে কি করে বিসর্জন দেওয়ার কথা ভাবল সে। তবে একটা বিষয়ে রিশা নিশ্চিত, রাতিম ভাই টের পেয়ে গেছে তার মনের অবস্থা। বাড়ি ফিরিয়ে দিয়ে যাওয়ার সময়ও বারবার বোঝাতে চেষ্টা করছিল কেমন। এতটা দূরের হয়েও লোকটা এক নিমিষে বুঝে নিয়েছে রিশার মন খারাপটুকু। অথচ কিছু কাছের মানুষকে আমরা চিৎকার করে বলেও মনের অবস্থা বোঝাতে সক্ষম হই না। বাসায় ফিরে ঘুমের ট্যাবলেটের পাতাটা বাবার ওষুধের বক্সে সযত্নে রেখে এসেছে রিশা। এইটুকুতে হেরে গেলে চলবে না। জীবন চলার পথ এখনো অনেকটা বাকি। নিজের স্বপ্ন পূরণ করতে হলেও তাকে হাসি মুখে বাঁচতে হবে। পরিবারের কথা তাকে ভাবতে হবে। কিছু জিনিস নিয়তিতে থাকে না, সেটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর। আশফিক ছিল না রিশার ভাগ্যে। সে ভালো থাকুক, নিজের মানুষটাকে নিয়ে, এটাই চাই রিশা। কতটুকু ভাবতে ভাবতে চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ল। চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিল রিশা। কখনো কখনো ভীষণ কষ্ট হলেও মনকে মানাতে হয়। রাতিম ভাইয়ের কথাগুলো যুক্তিযুক্ত ছিল, তাই হয়তো নিজেকে বোঝাবার সাহস পেয়েছে আজ। কাঁধ হয়ে শুয়ে জানালার বাইরে দৃষ্টি রাখল সে। আকাশ আজ তারায় তারায় জলমাল হয়ে আছে। অর্ধ চারটার দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল রিশা। মন বুঝি ঈষৎ হালকা হয়েছে। কুহুর পায়ের এক্সরে করানো হয়েছে। বেকায়দায় পা মচকে গেলে অনেক সময় হাড় ভেঙে বা টিস্যু ছিঁড়ে গিয়ে পা ফুলে যায়। ডাক্তার জানিয়েছে কুহুর তেমন ক্ষতি হয়নি। আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত চলাচল বেড়ে যায়, তাই ফুলে ওঠে। সেখানে ঠান্ডা সেক দিলে ব্যথা দ্রুত থেমে যায়। গরম সেক দেওয়ায় ফলে কুহুর পায়ের ব্যথা উল্টো বেড়েছে। 2 দিন বেড রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। নার্স বেশ যত্ন নিয়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিল কুহুর পায়ে। পুরোটা সময় রনক খুব বিচলিত ছিল। রিপোর্টের জন্য এদিক সেদিক ছোটাছুটি করছিল। সবটাই দূর থেকে হুইলচেয়ারে বসে লক্ষ্য করছিল কুহু। নার্সরা ফিসফিস করে বলাবলি করছিল বউ পাগল ছেলে। কথাটা স্পষ্ট শুনেছে কুহু। কেন জানি কথাটা ভীষণ ভালো লেগেছে তার। হুইলচেয়ারে বসানোর সময়ও কুহুর পায়ের কাছে বসে রনক বারবার জিজ্ঞেস করে যাচ্ছিল কষ্ট হচ্ছে কিনা। মাথা ঝাঁকিয়ে না বলেছে কুহু। তবুও সন্তুষ্ট হতে পারেনি লোকটা। নার্সদের সামনে বলেই বসেছে কোলে করে হাঁটতে তার কোনো সমস্যা হবে না। নার্সদের চেহারাটা তখন দেখার মতো হয়েছিল। কুহু যেন কোণঠায় জড়সড় হয়ে যাচ্ছিল ক্রমেই। এতক্ষণ যাবৎ সর্বমুখ জুড়ে চিন্তার ছাপ থাকলেও এখন অনেকটা শান্ত লাগছে রনককে। হাসি মুখে কুহুর কাছাকাছি এগিয়ে আসলো সে। এক্ষুনি বিল পরিশোধ করে চলে যাব আমরা। কথাটুকু বলেই পকেটে হাত রাখতে গেল রনক। তক্ষুনি খেয়াল হলো লুঙ্গি পরে আছে সে। বড়সড় এক ধাক্কা খেল যেন। এতক্ষণ মাথাতেই ছিল না এই কথা। যাক, লুঙ্গি যে এতক্ষণ অক্ষত ছিল এটাই বেশি। কুহুর দিকে তাকিয়ে বলল, আমি এই লুঙ্গি পরেই বেরিয়ে এসেছি। একবারও বলবে না আমাকে? সব তোমার জন্য হয়েছে। ওয়ালেট, ফোন কিছুই তো আনিনি। বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কুহু। বাকি আমি ভেঙেছিলাম। নিজে অপরাধ করেছেন তাই হসপিটালে নিয়ে এসেছেন, নয়তো আসতেন নাকি? দোষ করবেন নিজে, ভুলও করবেন নিজে, আর দোষারোপ করবেন আরেকজনকে। কেমন বিচার? পাল্টার কিছু বলল না রনক। কুহুকে বসিয়ে রেখে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে।
কুহু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রনক ভাইয়ের চোখে মুখে স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছিল যেন। এই লোককে বোঝা সত্যিই মুশকিল। এতক্ষণ কেবল দায়িত্বের কারণেই কুহুকে নিয়ে এভাবে ছুটেছে, অথচ বোকা কুহু কত কিছু ভেবে বসে আছে। সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত শারমিন বেগম। ডাইনিংয়ে অপেক্ষা করছেন রাশেদ জামাল আর রিশা। মেয়ের সঙ্গে টুকিটাকি আলাপ করছেন রাশেদ জামাল, বেশিরভাগটা রনকের বিষয় নিয়ে। ছেলেকে এভাবে বিয়ে করিয়ে যে বাবা মা খুশি নয় সেটা বেশ বুঝতে পারছে রিশা। আগে প্রায়ই এই বিষয়টা নিয়ে ভীত থাকতো সে, রনক কিভাবে সামলিয়ে নিবে পরিবারকে, অথচ কত সহজে তাদের বিয়েটা হয়ে গেল একদম অবাস্তব অকল্পনীয়ভাবে। তবুও রিশার কোথাও একটা সন্দেহ কাজ করে, এর পেছনে রনকের হাত নেই তো? নয়তো বিয়ের দিনই কেন বড় উপস্থিত হবে না? ভাইয়া কি আবার ছেলেটাকে গুম করে দিল? কুহুর জন্য সে সবই করতে পারে, এতে সন্দেহ নেই। যদি এমন কিছু হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভালোবাসা এভাবে জয়ের পক্ষে নয় রিশা। সুযোগ পেলে অবশ্যই রনককে জিজ্ঞেস করবে সে। টেবিলের উপর গরম গরম পরোটা আর আলু ভাজি রাখলেন শারমিন বেগম। অর্ধবয়সী নারীর কপাল চুইয়ে পড়ছে ঘাম। পাশের চেয়ারে বসলেন তিনি। মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে পরোটার প্লেট টেনে নিল রিশা, বাবার পাতে তুলে দিল। আজকে ঘুম থেকে জাগতে একটু দেরি হয়ে গেছে তার। সকাল সকাল উঠলে হয়তো মাকে সাহায্য করতে পারত। অবশ্য শারমিন বেগম কোনো কাজে হাত দিতে দেন না মেয়েকে। পরোটা ছিঁড়ে খানিকটা মুখে পুড়ে বললেন রাশেদ জামাল, ছেলের বউ তো এসেই গেছে, এখন আর কোনো কষ্ট করতে হবে না তোমাকে। কিছুটা দায়িত্ব কুহুকে বুঝিয়ে দিও। স্বামীর কথার প্রত্যুত্তর কিছু বলল না শারমিন বেগম। মনে শান্তি আনন্দ থাকলে খুশি মনেই তিনি সংসারের ভার ছেলের বউয়ের হাতে অর্পণ করতেন। কেন জানি কুহুকে তিনি পুত্রবধূর স্থানে ভাবতেই পারেন না। রনক যদি সবটা মানতে পারে তাহলে এখানে আর বলার কিছু থাকে না, শোভা পায় না। অবশ্য কুহুর সঙ্গে ছেলেটাও যেভাবে বাড়িতে পড়ে আছে, এতে বোঝা যায় এই বিয়েতে রনকের কোনো আপত্তি ছিল না। সব যেন স্বাভাবিক। রিশা নিশ্চুপ খাওয়ায় মনোযোগী হলো। রাতে আফসানা বেগমের রুমটায় রনক আর কুহুকে থাকতে দেওয়া হয়েছে। এই রুমের খাটটা মোটামুটি চওড়া, তবে লম্বায় কম। আগেকার দিনের খাট কুহু ঠিকঠাক ঘুমাতে পারলেও রনকের পা মেলতে কষ্ট হয়ে গেছে। সারা রাত একটুখানির জন্য ঘুমায়নি সে। সর্বক্ষণ কুহুকে নজরে রেখেছিল। নিজে ব্যথা পেলেও বোধহয় এতটা কষ্ট হতো না রনকের। গোটা এক রাত্র পার করেছে ঘুমন্ত কুহুর দিকে তাকিয়ে। সকাল হয়ে গেছে সেই কখন, এখনো বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। জানালার পর্দা টেনে রুম অন্ধকার করে রেখেছে রনক, পাছে কুহুর ঘুমের ব্যাঘাত না ঘটে যায়। খানিকটা উবু হয়ে কুহুর কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলগোছে সরিয়ে দিল রনক। ভারী নিঃশ্বাস পড়ছে কুহুর। ঘুমের অতল সায়রে এসে বেশ খোড়া লাগা চোখে তাকিয়ে রইল রনক। এই মেয়েটাকে ভালোবাসার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আজও দিতে পারেনি তার মন। কি ছিল কুহুর মাঝে? সরলতা, পাগলামো? কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। হঠাৎই ভীষণ অবাধ্যের মতো একটা কাজ করে বসল রনক। কুহুর ঘুমের সুযোগ নিয়ে অধরষ্ঠে আলতো চুমু খেল। কিঞ্চিত নড়ে চড়ে উঠল কুহু। দ্রুত উঠে বসল রনক। ঘড়িতে তাকাতেই দেখল 8টা বাজে। ভার্সিটিতে যেতে হবে তাকে। ঘুমন্ত কুহুর দিকে শেষবারের মতো তাকিয়ে উঠে বেরিয়ে গেল সে। তোহা অনেকক্ষণ আগে নাস্তা তৈরি করে নিয়েছে। রনককে দেখেই ডাকলো। রনক জানালো সে বাড়িতে গিয়েই খেয়ে নেবে, এখন একদম সময় নেই তার। কালকের ভেজা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো কোনোরকম পাল্টে নিল রনক। যাবার আগে তোহাকে বলে গেল কুহুর যেন খেয়াল রাখে। আফসানা বেগম তোহার সঙ্গে খানিকটা রাগ হলেন রনককে না খাইয়ে ছাড়ার জন্য। বসার ঘরে খবরের কাগজ নিয়ে বসেছেন শারমিন বেগম। কলিং বেল বাজতেই রিশাকে ডেকে বললেন খুলে দিতে। নিজের রুম ছেড়ে বেরিয়ে আসলো রিশা। দরজা খুলে রনককে দেখে খানিক যেন অবাকই হলো। পাশ কাটিয়ে ভেতরে চলে গেল রনক। শারমিন বেগম নিশ্চুপ তাকিয়ে রইলেন। ছেলে একবার তাকানোর প্রয়োজনটুকু মনে করল না। রিশা ছুটে গেল রনকের পেছন পেছন। রুমের কাছে আসতে রিশা প্রশ্ন ছুড়ল, ভাইয়া তোকে কিছু জিজ্ঞেস করার আছে। ঘাড় ঘুরিয়ে তাকালো রনক। পরক্ষণে জানালো এখন বেরোবে সে, কথা পরে শুনবে। রিশা চট করে মনে হলো ভাইয়ের তো ভার্সিটি আছে, বেমালুম ভুলে গিয়েছিল। সে পরের ইয়ারের জন্য আজকে বই কিনতে বের হবে রিশা। রনককে বলল বিকালে একটু সময় দিতে তাকে। আজকে কোচিং নেই রনকের, সপ্তাহে 3 দিন থাকে। এটা খুব ভালো করে জানে রিশা। রনক জানালো বিকাল 5টায় ফ্রি হয়ে কল দিবে রিশাকে। অগত্যা সায় জানিয়ে চলে গেল রিশা। প্রশ্নগুলো বিজ্ঞানের জন্য তোলা রাখলো। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙল কুহুর। পাশে তাকাতেই দেখলো রনক নেই। কিছুটা যেন চমকে উঠল। কাল রাতে এই ঘরে যে লোকটার ঘুমাতে কষ্ট হয়েছিল সেটা বেশ বুঝতে পেরেছিল সে। কুহুর পায়ের জন্য কোনায় এইটুকু জায়গা নিয়ে কোনো রকম শুয়েছিল। আফসানা বেগম নাস্তা হাতে মেয়ের রুমে আসলেন। চোখে মুখে এক তৃপ্তির হাসি লেপ্টে আছে। বিয়ের পর মেয়েকে সুখী থাকতে দেখলে বোধহয় সকল মেয়েরই ভালো লাগে। কালকে থেকে আজকে পায়ের ফোলা ভাবটা অনেকটা কমে গেছে।
তবুও ডাক্তার বলেছে সম্পূর্ণ রেস্টে থাকতে। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে চাইল কুহু। আফসানা বেগম জানালেন মুখ ধোয়ার জন্য পানি আর ব্রাশ এনে দিবেন। কুহু যেন পড়ল মহা বিপত্তিতে। সে তো বাথরুমেও যাবে। হুট করে তার মনে হলো রনক ভাই থাকলে এক্ষুনি কোলে তুলে নিয়ে যেত, কোনো সমস্যাই হতো না। এখন একা যাবে কি করে সে? পরক্ষণে চোখ মুখ খুঁচিয়ে নিয়ে স্বগতোক্তি করল,